নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুন মামলার রায় আজ, আদালতে আনা হয়েছে ১৮ আসামিকে। সিলেটে কলেজ ছাত্রীকে কুপিয়ে জখম করার ঘটনায় এখনো মামলা হয়নি, বখাটে যুবক পলাতক। এবং ওয়েলিংটনে টেস্টে ২১৭ রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড, হাসপাতাল থেকে ফিরেছেন মুশফিক। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছি আমি তাসনিমা জান্নাত। অর্থে দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। ইলপাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার রায় ঘোষণার দিন আজ। সকাল ৯টায় এই মামলার আসামিদের আদালতে নিয়ে আসা হয়। একে একে আদালতে প্রবেশ করানো হয় নূর হোসেন, লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, লেফটেন্যান্ট কমান্ডার এম রানা, মেজর আরিফ সহ অন্যান্যদের। এছাড়া রাষ্ট্র ও বাদীপক্ষের আইনজীবীরাও আদালতে উপস্থিত আছেন। নারায়ণগঞ্জ দায়রা ও জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এই মামলার রায় ঘোষণা করবেন। এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা নেওয়া হয়েছে আদালতে। ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া থেকে অপহরণের পর খুন করা হয় নাসিক প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ ৭ জনকে। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জে আদালতের চত্বরে আছেন সহকর্মী তৌহিদ শান্ত। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শান্ত, রায় ঘোষণা কখন করা হবে আর আদালত চত্বরের নিরাপত্তা কেমন দেখছেন? আমি প্রথমে আপনাকে যেটি জানাতে চাই যে কিছুক্ষণের মধ্যে কিন্তু কিছুক্ষণ আগে প্রায় যতজন আসামি গ্রেপ্তার করা রয়েছে তাদেরকে আনা হয়েছে। এই আসামিদের নামগুলো আমি একটু বলি। আপনার র্যাব ১১-র যিনি সাবেক কমান্ডার ছিলেন, কমান্ডার ইন চিফ যিনি ছিলেন কর্নেল তারেক সাইদ মোহাম্মদ, লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা, হাবিলদার এমদাদুল হক, এদেরকে আনা হয়েছে। এর পাশাপাশি আপনি জানেন যে এই যে ৭ খুনের এই আলোচিত ৭ খুনের মামলার যিনি প্রধান পরিকল্পনাকারী কাউন্সিলর নূর হোসেন, তাকেও আনা হয়েছেন। তার ঘনিষ্ঠ সহযোগী চার্চিল, তাকেও এই মুহূর্তে আদালতে হাজির করা হয়েছে। অর্থাৎ প্রায় ৩৫ আসামির মধ্যে ২৩ জন যারা গ্রেপ্তার ছিলেন তাদেরকে কাশিমপুর কারাগার এবং নারায়ণগঞ্জ সদর কারাগার, যেটি এই দুই কারাগার থেকে এই মুহূর্তে হাজির করা হয়েছে। আপনি জানেন যে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে এই মামলাটি বিচারাধীন রয়েছে এবং সৈয়দ এনায়েত হোসেন বিচারক, তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে এই মামলার রায় অনুযায়ী আজকের যে কার্যক্রম সেটি শুরু করবেন এবং আজকে তিনি মামলার রায়ের তারিখ দিয়েছিলেন। আমি আপনাকে এর পাশাপাশি আরও বেশ কিছু তথ্য মনে করিয়ে দিতে চাই যে আপনি যেটি বলেছেন সংবাদে সেটি আমরা কিছু বলছি। সেটি হলো যে ২০১৪ সালের ২৭শে এপ্রিল কিন্তু এই প্যানেল মেয়র, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তিনি অপহৃত হন আরও ৫ জন সহযোগীকে নিয়ে। তিনি একটি মামলায় নারায়ণগঞ্জ জেলা আদালত, অর্থাৎ এই আদালতেই হাজিরা দিতে এসেছিলেন। এই আদালত থেকে হাজিরা দিয়ে যখন আপনি জানেন ঠিক আমার বিপরীত দিকে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে ভুইগড় এলাকা আছে নারায়ণগঞ্জের এই লিংক রোডের কাছে, সেই ভুইগড় এলাকা দিয়ে যাওয়ার সময় তাদেরকে অপহরণ করা হয় এবং তাদের এই অপহরণ করার সময় পেছন থেকে একজন আইনজীবী চন্দন কুমার সিনহা তিনি দেখে ফেলেন এবং তিনি দেখে ফেলে যখন সেখানে আশেপাশে মানুষজনকে জড়ো করছিলেন সেই সময় কিন্তু চন্দন কুমার সিনহা এবং তার গাড়ি চালক এই দুজনকেও কিন্তু টেনে হিঁচড়ে তাদেরকে নিয়ে যান র্যাবের ওই সময়ের কর্মকর্তারা এবং র্যাবের গাড়িতে তুলে নিয়ে যান। এই 7 জন 27শে এপ্রিল তারা
অপহৃত হয় এবং তার পরের দিন কিন্তু থানায় জিডি করেন তাদের পরিবার পরিজন। এবং এরপরে যেটি দেখা গেল যে তার 3 দিন পরে 30শে এপ্রিল একে একে এই 7 জনের মধ্যে 6 জনের লাশ শীতলক্ষ্যা নদীর পাড়ে ভেসে ওঠে এবং খুবই নৃশংসভাবে সেই হত্যাকাণ্ড ছিল। এবং সেই লাশগুলো দেখে পুলিশ যেটি জানায়, ময়নাতদন্ত পরে জানানো হয় যে লাশগুলোর প্রত্যেকের পেটে আঘাত করা ছিল, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ছিল, কিন্তু তাদের মৃত্যু নিশ্চিত করা হয়েছিল পলিথিন ব্যাগ দিয়ে শ্বাসরোধ করে। এবং তাদের সেই লাশগুলো কিন্তু ডোবানো হয়েছিল ইট ভর্তি ব্যাগ, প্রতিটি লাশের সাথে 2টি করে ব্যাগ বেঁধে তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়। এবং এই 30শে এপ্রিল 6 জনের লাশ ভেসে ওঠে এবং ঠিক একদিন পরে আরও একজনের লাশ, এই 7 জনের লাশ ভেসে ওঠে। এবং এরপরে কিন্তু নারায়ণগঞ্জের যে মানুষ, নারায়ণগঞ্জের সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদের কিছুটা আন্দোলনও শুরু হয়। তারা এই পুরো নারায়ণগঞ্জ উচ্চাল জনসমুদ্রে পরিণত হয়। নজরুল ইসলামের জানাজা হয়, সেই জানাজাতেও হাজার হাজার মানুষ অংশ নেন। এবং এরপরেই কিন্তু এই র্যাবের যে কর্মকর্তারা এটার সাথে জড়িত আছে আস্তে আস্তে তা বেরিয়ে আসে এবং 1 সপ্তাহের মধ্যে বেরিয়ে আসে যে অর্থের বিনিময়ে, কয়েক কোটি টাকার বিনিময়ে তৎকালীন র্যাব 11-র যিনি প্রধান ছিলেন, সিও কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তারেক সৈয়দ মোহাম্মদ, তার নেতৃত্বে মেজর আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা, মেজর আরিফ হোসেন সেনাবাহিনীর সদস্য ছিলেন, র্যাবে এসেছিলেন। এবং লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা তিনি নেভির কর্মকর্তা ছিলেন, তিনিও র্যাবে প্রেষণে ছিলেন, র্যাব 11-তে। এই 3 শীর্ষ কর্মকর্তা, তাদের অধীনস্থ যত কর্মকর্তা রয়েছেন তাদেরকে নিয়ে এই 7 খুনের মামলা, এই 7 খুনের যে ঘটনাটি ঘটান এবং তাদের লাশ, তাদেরকে হত্যা করেন নৃশংসভাবে। হত্যা করার পরে তাদেরকে শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ ডুবিয়ে দেওয়া হয়। চন্দন কুমার সিনহার গাড়িটি এই নেভির যিনি কর্মকর্তা ছিলেন মেজর রানা, তিনি নিয়ে যান। পেছনে এটি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এবং এখানে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মুহূর্তে আসলে এজলাসে আসামিদেরকে হাজির করা হয়েছে। আমি এর আগেই আসামিদের নাম বলেছিলাম, সেই আসামিদের হাজির করা হয়েছে। আপনারা দেখছেন যে কিছু আইনজীবী এখানে অবস্থান নিয়েছেন। এবং আপনাকে আরেকটি বিষয় আমি জানিয়েছি, নারায়ণগঞ্জের আজকের কার্যক্রম এই মামলার কে কেন্দ্র করে, এই মামলার রায় দেয়াকে কেন্দ্র করে কিন্তু নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে সম্ভবত অন্যান্য যেই মামলাগুলো এখানে বিচারাধীন রয়েছে তা আজকের তারিখের সাথে যাতে সাংঘর্ষিক না হয় সে কারণে হয়তোবা মামলাগুলোর তারিখগুলো কিন্তু রিশিডিউল করা হয়েছে, যেহেতু আজকের এই মামলার প্রথম দিবসের প্রথম দিকেই এই মামলার রায় ঘোষণা করা হবে এবং সেই হিসেবে কিন্তু এটি খালি রাখা হয়েছে। আমি আরেকটি বিষয় আপনাকে জানাচ্ছি যে এর আগে কিন্তু আমি জানিয়েছিলাম যে 35 আসামির মধ্যে 23 জন গ্রেপ্তার আছেন এবং এই 23 জনকে কিন্তু এখানে হাজির করা হয়েছে। আর বাদ বাকি কিন্তু 8 জন সদস্য তারা পলাতক রয়েছেন এই মামলার আসামি। এই 8 সদস্যের কথা যদি আমি বলি, আমি দুঃখিত, আসলে র্যাব 11-র সাবেক 8 সদস্য সহ 12 আসামি এখনো পলাতক রয়েছে। এই র্যাব 11-র যারা ছিলেন তারা হলেন কর্পোরাল মোখলেসুর রহমান, সৈনিক আব্দুল আলিম, সৈনিক মহিউদ্দিন মুন্সি, সৈনিক আলামিন, সৈনিক তাজুল ইসলাম, সার্জেন্ট এনামুল কবির, এএসআই। এরা পলাতক রয়েছেন। এবং এছাড়া আপনি জানেন যে মূল পরিকল্পনাকারী আরেকজন কাউন্সিলর যিনি নূর হোসেন, তার সহযোগী সেলিম, সানাউল্লাহ সানা এবং ম্যানেজার শাহজাহান ও ম্যানেজার জামাল উদ্দিন, এরাও কিন্তু পলাতক রয়েছেন। অর্থাৎ 35 আসামির বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। সেই 35 আসামি 23 জন গ্রেপ্তার রয়েছেন, 12 জন পলাতক রয়েছেন। সেই 12 জনের মধ্যে 8 জনই কিন্তু র্যাব 11-র সদস্য ছিলেন। আমরা যখন এখানে এসে পৌঁছাই, অর্থাৎ আমরা সকাল 8:30টার সময় এখানে এসে পৌঁছাই, তার কিছুক্ষণ পরে কিন্তু আপনি জানেন যে সাখাওয়াত হোসেন খান, তিনি বাদী পক্ষের আইনজীবী, এই মামলার
পক্ষে লড়ছেন সেই সাখাওয়াত হোসেন খানের সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেটি বলেছেন যে 3 বছর ধরে এই মামলার বিচার কাজ চলেছে, তদন্ত চলেছে এবং এখানে হাইকোর্টের রায় দেওয়া হয়েছে। হাইকোর্টের রায়ের পরে কিন্তু এই ধরনের মামলার রায় হয়েছে। আপনি হয়তোবা নজর দিলে খেয়াল করবেন যে এই মুহূর্তে কিন্তু একজন আইনজীবী আমাকে এসে বলে গেলেন যে ঠিক রায়টি কিন্তু ভিতরে পড়া হয়েছে এবং 26 জনের ফাঁসি হয়েছে। যদিও আমরা এখন পর্যন্ত রায়ের এই ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাইনি, তবে আমরা যতটুকু জানতে পারলাম এই মুহূর্তে একজন আইনজীবী আমাদেরকে জানালেন যে এই মামলার যে 35 জন আসামি তার মধ্যে সম্ভবত 26 জন আসামির ফাঁসির রায় দিয়েছেন সৈয়দ এনায়েত হোসেন, যিনি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। আমরা হয়তোবা কিছুক্ষণের মধ্যে হয়তোবা জানতে পারবো যে আসলে কোন কোন আসামির এই ফাঁসির মামলার ফাঁসি দেওয়া হয়েছে। আমরা একজন আইনজীবীর সাথে যদি সরাসরি কথা বলি, আপনার যদি অর্থে আমি দেখাতে পারি, একজন আইনজীবী তিনি হয়তো এই বিচার। আপনার নাম কি? আচ্ছা, কি অবস্থা ভেতরে রায় ঘোষণার কি অবস্থা হলো? খুব জামপেক আদালতের জনাকীর্ণ আদালতের মধ্যে দীর্ঘ জেলা রায় প্রদান করে নুর হোসেন সহ র্যাব এবং অন্যান্য র্যাবের 26 জন আসামিকে ফাঁসির মৃত্যুদণ্ড। ধন্যবাদ আপনাকে। অর্থে আমরা শুনছিলাম যে ঠিক এই মুহূর্তে একজন আইনজীবী যিনি বিচারকের এজলাস থেকে বেরিয়ে আসছেন, তিনি আমাদেরকে জানালেন যে মূল পরিকল্পনাকারী নূর হোসেন সহ 26 জন আসামিকে ফাঁসি দেওয়া হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই 26 জনের মধ্যে রয়েছেন র্যাব 11-র সাবেক প্রিয় কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদ, আরও রয়েছেন মেজর আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা, হাবিলদার এমদাদুল হক, ROG 1 আরিফ হোসেন, ল্যান্স নায়ক হিরামিয়া, ল্যান্স নায়ক বেলাল হোসেন, সিপাহী আবু তৈয়ব, কনস্টেবল মোহাম্মদ শিহাবুদ্দিন, SI পূর্ণেন্দুবালা, কর্পোরাল রুহুল আমিন, ASI বজলুর রহমান, হাবিলদার নাসিরউদ্দিন, ASI আবুল কালাম আজাদ, সৈনিক নুরুজ্জামান, কনস্টেবল বাবুল হাসান ও সৈনিক আসাদুজ্জামান নূর। এছাড়া আপনি জানেন যে মূল পরিকল্পনাকারী আমি বললাম যে সাবেক কাউন্সিলর নূর হোসেন, তার সহযোগী আলী মোহাম্মদ, মিজানুর রহমান দীপু, রহম আলী, আবুল বাশার ও মর্তুজা জামান চাচিল, অর্থাৎ 26 জন আসামির রায় এখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা যদি সরাসরি এখানে একজন আইনজীবীর সাথে কথা বলতে পারি, এখানে আপনি দেখবেন যে তিনি কথা বলছেন। আমি দেখি আপনি আসামি নূর হোসেন এবং মিজানুর রহমান মিজানুর মামলা পরিচালনা করেছি। এই মামলায় নূর হোসেন, তারেক মোহাম্মদ সাইদ, মেজর আরিফ, পূর্ণেন্দু বাবা সহ এবং বাকিদের কাউকে 10 বছর, কাউকে 17 বছর কারাদণ্ড দিয়েছে। আমার আসামি মনে করে যে এই রায় তার পক্ষে আসে নাই। আসামি মনে করে যে এই রায়ের প্রতি তার অবিচার করা হয়েছে। আমার আসামি উচ্চ আদালত আপিল করবে এবং আসামি বক্তব্য করছে আসামি নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, র্যাবকে টাকা পয়সা দিয়েছেন, এই ধরনের কোনো দালিলিক প্রমাণ নেই এবং আসামি অপহরণ বা লাশগুলোর সাথে ছিলেন না। তারপরে উচ্চ আদালত তাকে মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দণ্ডাদেশ দিয়েছেন। 2 মামলায় আমার আসামিদের উচ্চ আদালত আপিল করবে। আদালত কি পর্যবেক্ষণ দিয়েছেন? আদালত 2টি মামলায় 26 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে। আদালত অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আদেশ দিয়েছেন। অত্যন্ত মাত্র 3 মিনিটের মধ্যে উনি আদালত 4 মিনিটের মধ্যে আদালত রায় প্রদান করেছেন। রায় শুধু আদালত বলেছেন আসামিদের নাম উচ্চারণ করে বলছেন যে 26 জন আসামি মৃত্যুদণ্ড এবং বাকিদের কাউকে 10 বছর, কাউকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে। আরেকটা বিষয় যে আমরা যেটা শুনেছি যে নূর হোসেন র্যাবের কাছে বলেছেন, অর্থে আপনি শুনছিলেন যে আসামি পক্ষের আইনজীবী যিনি তিনি বলছিলেন যে রায় দেওয়া হয়েছে এবং তারা আসামি পক্ষে অর্থাৎ নূর হোসেনের যিনি আইনজীবী তিনি এই মাত্র বলছিলেন যে তারা তাদের যে আসামির তার যে ক্লায়েন্ট নূর হোসেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এর বিরুদ্ধে তারা হাইকোর্টে রায় যাবেন এবং আপিল করবেন। আর এর বাইরে আমরা হয়তোবা এর পরবর্তী বুলেটিনে আমি হয়তোবা আপনাদেরকে আরো জানাবো যে আসলে
সুনির্দিষ্টভাবে কাদের কাদের 10 বছর 17 বছর বিভিন্ন মেয়াদে যে কারাদণ্ড দেওয়া হয়েছে, এই কাদেরকে এই কারাদণ্ডগুলো দেওয়া হয়েছে সেই বিষয়টি আমরা জানতে পারবো বলে মনে করছি। আমরা যতটুকু জানি যে রায়ের 3 বছরের মাথায় কিন্তু এই মামলার 3 বছরের মাথায় কিন্তু রায় দেওয়া হলো। আমরা আমাদের সাংবাদিক দিলীপ দাওয়ার সাথে আমরা কথা বলবো। উনি আমাদেরকে কিন্তু তিনি নারায়ণগঞ্জের দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, তার কাছ থেকে আমরা এই ঘটনাক্রম কিছুটা শুনবো। দিলীপ দা, ঠিক এই মুহূর্তে আপনি যখন ছিলেন এজলাসে, কি বিচারক আসলেন? আমরা জানি যে 3 মিনিটের মধ্যেই তিনি রায়টা শেষ করলেন। আসলে রায়ের যদি সংক্ষিপ্ত অংশটুকু, প্রধান অংশটুকু আমাদেরকে বলেন। শান্ত, আপনি যেটা বলছিলেন ইতিমধ্যেই জেনেছেন যে জেলা ও দায়রা জজ আদালত কিছুক্ষণ আগে 10টার দিকে মাত্র 3 মিনিটের রায় ঘোষণা করে তিনি নূর হোসেন, প্রধান আসামি তারেক মোহাম্মদ সাঈদ, MM রানা, আরিফ সহ 26 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এছাড়া আরো 7 জনকে দিয়েছেন 10 বছরের কারাদণ্ড, আরো 2 জনকে 7 বছরের কারাদণ্ড। মোট 35 জন আসামিকে তিনি বিভিন্ন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। তো আজকে যখন এই রায় ঘোষিত হচ্ছিল তখন পরিপূর্ণ ছিল সেই জজ আদালত এজলাস, এবং সেখানে পিনপতন নীরবতা ছিল। যখন সেখানে এই ফাঁসির দণ্ডে দণ্ডিত ঘোষণা করা হয়েছিল তখন অনেকেই হামা করে কেঁদেছে, এবং আমরা দেখেছি যে যারা নিহত হয়েছে তাদের স্বজনরাও আনন্দ এবং শুকরিয়া আদায় করেছে, আমরা সেটা দেখেছি। তো এই ছিল মোটামুটি, এখনো বিভিন্ন এটা প্রতিক্রিয়া র্যাশ আসছে বিভিন্ন দিক থেকে। এই পর্যায়ে আমরা যতটুকু দেখতে পেরেছি যে আজলাস কানায় কানায় পরিপূর্ণ ছিল আইনজীবী। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এখানকার সাংবাদিক দিলীপ, তার কাছে তিনি এজলাসের ভেতরে প্রবেশ করেছিলেন। ঠিক যেই মুহূর্তে অর্থে আমি আপনার সাথে সরাসরি যুক্ত হয়েছি, ঠিক সেই মুহূর্তেই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই রায়টি ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বিচারক সৈয়দ এনায়েত হোসেন। এবং আপনি শুনছিলেন যে নূর হোসেন, তারেক মোহাম্মদ সাঈদ এবং মেজর আরিফ, লেফটেন্যান্ট কমান্ডার রানা, এদেরকে সহ 26 জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। এবং এছাড়াও আরো যে 35 আসামির বাদবাকি আসামিদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থে আমি সরাসরি যদি একটু আদালত প্রাঙ্গণে দেখাতে পারি, এখানে কিন্তু মিছিল হচ্ছে, অর্থাৎ আইনজীবীদের, আপনি জানেন যে এই ঘটনায় কিন্তু চন্দন কুমার সিনহা, তিনি নারায়ণগঞ্জ জেলা বারের সদস্য ছিলেন এবং সেখানকার আইনজীবী ছিলেন, এবং তাকেও কিন্তু হত্যা করা হয়েছিল এইভাবে অপহরণ করে। এবং এরপরে আইনজীবীরা কিন্তু এখানে বেশ বড় একটি আন্দোলন সংগঠিত করেছিলেন, এবং আইনজীবীদের সেই আন্দোলনের একটি ধারা ছিল যে তারা আসামির পক্ষে কিন্তু দাঁড়াতে চাননি। দীর্ঘদিন কিন্তু আসামির পক্ষে কোনো আইনজীবী এখানে দাঁড়াননি। এর বাইরে আমরা যতটুকু জানাতে পারি যে আপনি জানেন যে 2014 সালের এই ঘটনা, 27শে এপ্রিল এই 7 জনকে নেওয়া হয়েছিল। আমি ঠিক এই মুহূর্তে যাব যে আপনি জানেন যে নজরুল ইসলাম, যিনি কাউন্সিলর ছিলেন, তার শ্বশুর, তিনি একজন চেয়ারম্যান, শহীদ চেয়ারম্যান নাম পরিচিত। আমরা তার কাছে তার প্রতিক্রিয়াটা যদি শুনতে পাই। আমরা সরাসরি যুক্ত আছি। আপনি এই রায়ের ফলে আপনার প্রতিক্রিয়া কি? আপনার এই রায়ের ফলে আপনার প্রতিক্রিয়া কি? আংশিক সফলতা আসছে বাবা, কারণ আমাদের এজাহারকৃত আসামিগুলি বাধা দিচ্ছে। যদি এজাহারকৃত আসামিগুলি থাকতো তাদেরও ফাঁসি হতো। তারা পরিকল্পনাকারী, অর্থ যোগানদাতা, পালায়া যাওয়ার সহযোগিতা করছে। এদেরকে নাম বাধা দিচ্ছে, আমরা খুশি। আপনারা কি মনে করেন যে আসামি পক্ষের আইনজীবী কিন্তু বলেছেন যে তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন, আপনারা এরপরে আপনাদের কর্মকাণ্ড কি হবে? আপিলের বিপক্ষে আপনাদের কাজ করতে আমরা ওদের সাথে যোগাযোগ করে বলবো। এই মুহূর্তে এই রায়ের প্রতিক্রিয়া কি?
এই মুহূর্তে আপনার এই রায়ের প্রতিক্রিয়াতে কি মনে করছেন? খুশি আমরা বাবা, আমাদের এটা কিন্তু আসলে অর্থে আপনি শুনছিলেন যে নজরুল ইসলাম কাউন্সিলর তার শ্বশুর কথা বলছিলেন। তিনি এখানে শহীদ চেয়ারম্যান নামে পরিচিত। তিনি বলছিলেন যে তাদের যে রায় হয়েছে তাতে তারা আংশিকভাবে খুশি, কিন্তু তাদের এজাহারকৃত বেশ কয়েকজন আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে। এরপরও তারা বলছিলেন যে তাদের যারা মূল আসামি ছিল তাদের যেহেতু মৃত্যুদণ্ডের রায় হয়েছে, যে রায় হয়েছে তাতে তারা সন্তুষ্ট, যদিও তাদের অভিযোগ যে বেশ কয়েকজন এজাহারভুক্ত আসামিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থে আমি এর বাইরে আপনাকে আরেকটু জানাতে পারি যে এই আজকের যে রায়টি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ঘোষণা করলেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন। তিনি মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে এই রায় ঘোষণা করলেন। সেই রায়ে কিন্তু নূর হোসেন, যিনি মূল পরিকল্পনাকারী, তিনিও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একজন কাউন্সিলর ছিলেন। তিনি যে পরিকল্পনা করেছেন তার প্রতিপক্ষ হিসেবে নজরুল ইসলাম, তিনিও এখানকার একজন কাউন্সিলর ছিলেন এবং প্যানেল মেয়র ছিলেন। এবং এর বাইরে আপনি হয়তোবা দেখবেন যে পেছনে কিন্তু নজরুল ইসলামের স্বজনরা, যিনি মারা গেছেন সেই স্বজনরা এখানে তাদের প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এবং আপনি নির্বাচনে ভাই সাতপুর যারা আসামি থেকে বাদ গেছে দূরে তারা কেন্দ্র হবে আমার মায়ের দিন করে গরম করে এবং মায়ের ইলেকশন পত্রিকা কিন্তু বল নাকি বাহির আছে এই রায়ে সন্তুষ্ট কিনা রায় হল সরকারের আংশিক সফলতা। এটা আংশিক কেন বলছি? আংশিক আসামি বাধা দিচ্ছে, যারা অর্থ দিল পরিকল্পনা করলো হত্যা করা করলো এবং অর্থ যোগানদার পরিকল্পনাকারী এবং পালায় দেওয়ার যারা সহযোগিতা করলো তারা তো নাই। এবং অর্থে শুনছিলেন আপনি যে নজরুল ইসলাম তার শ্বশুরের যে প্রতিক্রিয়া শুনছিলেন। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের ঠিক প্রধান যে ফটক রয়েছে, ফটকের সামনেই তিনি কথা বলছিলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। এবং এই কথা বলার সময় তিনি যেটি জানালেন যে তার মেয়ে কিন্তু এবারকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তাদের অভিযোগ যে কোনো না কোনোভাবে তাকে এই প্রতিদ্বন্দ্বিতা থেকে এই নির্বাচনে অংশ নেওয়ার পরে তাকে তার পরাজয়ের বিষয়ে আসলে এই ধরনের যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, যারা তাদের রয়েছে। আমি যদি সরাসরি এখানে একজন শুনছেন এখানে আইনজীবীরা কিন্তু সরাসরি প্রতিক্রিয়া দিচ্ছেন। তারা বলছেন যে এই রায় আসলে এই রায়ের ক্ষেত্রে আপনি জানেন যে এই নজরুল ইসলাম উনার যে এই হত্যাকাণ্ডের সময় কিন্তু অ্যাডভোকেট চন্দন কুমার সিনহা তিনিও এই হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, যে কারণে আইনজীবীরা কিন্তু সেই সময়ে একটি আন্দোলন সংগঠিত করেন এবং সেই আন্দোলনের ফল হিসেবে আজকে আইনজীবীরা কিছুক্ষণ আগে যে উল্লাস দেখলেন, যে মিছিলটি দেখলেন, সেটি আইনজীবীদের, এবং তারা বলছেন যে এই রায়ের মাধ্যমে
সুষ্ঠু বিচার প্রতিষ্ঠা হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, তারা এই দাবিটি করেছেন। এবং আমরা কিন্তু কিছুক্ষণ আগে অর্থী আপনাকে সরাসরি শহীদ চেয়ারম্যান যিনি নজরুল ইসলাম, এখানকার কাউন্সিলর নূর হোসেন, যাকে প্রতিপক্ষ মনে করতো এবং প্রতিপক্ষ মনে করেই এই হত্যার যে পরিকল্পনা করেছিল সেই নজরুল ইসলামের শ্বশুর শহীদ চেয়ারম্যান, তার সাথে আমরা কথা বললাম। তারা যেটি জানালেন যে তারা আংশিক খুশি, অর্থাৎ আংশিকভাবে সন্তুষ্ট। তা এজাহারভুক্ত বেশ কয়েকজন আসামিকে খালাস দেওয়া হয়েছে, যে কারণে তারা মনে করছেন যে এটি যে রায় হয়েছে তাতে তারা আংশিকভাবে সন্তুষ্ট। আর এর বাইরে কিন্তু আপনার সাথে এখানে সরাসরি সংযুক্ত থাকার সময় কিন্তু আমরা প্রবেশ করেছিলাম, কথা বলেছিলাম যে নূর হোসেন এবং তারেক মোহাম্মদ সাঈদের যিনি আইনজীবী, তার সঙ্গে তারা যেটি বলেছেন যে আদালত তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে, কিন্তু এরপরও তারা উচ্চ আদালতে যাবেন এবং তারা আপিল করবেন। অর্থাৎ আপনি এই যে মামলাটি হলো, এই মামলার কিছুটা ইতিহাস যদি আপনি খেয়াল করেন, ইতিহাসগুলো যদি আপনি মনে করেন যে 2014 সালে এই ঘটনাটি ঘটেছিল, তখন সেই দিনটি ছিল 27শে এপ্রিল, অর্থাৎ নজরুল ইসলাম এবং এই যে 7 জন এই ঘটনার শিকার, সেই 7 জনের পরিবার পরিজন কিন্তু দাবি করেছিল যে 27শে এপ্রিল তাদেরকে এখান থেকে অপহরণ করা যায়। ঠিক আমরা যে আদালতে রয়েছি সেই আদালতেই সেদিন নজরুল ইসলাম একটি মামলার হাজিরা দিতে এসেছিলেন এবং হাজিরা দিয়ে তার গাড়িতে করে তার আরো 4 জন সহযোগী সহ তিনি যখন আদালত প্রাঙ্গণ ছাড়ছিলেন সেই সময় কিন্তু ভুইগড় এলাকায়, অর্থাৎ আপনি দেখবেন যে আমরা ঠিক আদালতে আসছি, আদালতের সামনের যে মূল রাজপথ, সেই রাজপথ অর্থাৎ যেটিকে নারায়ণগঞ্জ লিংক রোড হিসেবে পরিচিত, সেই লিংক রোডের ভুইগড় এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয়। যাদেরকে যখন অপহরণ করা হয়, সেই অপহরণ করার সময় এখানকার এই আদালতেরই আইনজীবী অ্যাডভোকেট চন্দন কুমার সিনহা তিনি দেখে ফেলেন এবং তিনি দেখে ফেলে কিন্তু এই তার যে গাড়ি থেকে নেমে দাঁড়ান এবং তার চালক সহ তারা যখন আশেপাশের লোকজনকে ডাকছিলেন এই ঘটনাটিকে উল্লেখ করে, সেই সময় কিন্তু র্যাবের দর্শক, আমরা যেমনটি শুনছিলাম 7 খুন মামলা, আলোচিত 7 খুন মামলার রায় এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। 26 জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে এবং বাকিদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আমরা যতটুকু জানি 2014 সালের 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া থেকে 7 জনকে অপহরণ করা হয় এবং পরবর্তীতে তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয় এবং সেই আলোচিত 7 খুন মামলার রায় আজকে ঘোষণা করা হয়েছে এবং 26 জনকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। এবং আদালত প্রাঙ্গণ থেকে আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌহিদ শান্ত। এবং এই আলোচিত এই 7 খুন মামলার রায় এবছরই ঘোষণা করার কথা ছিল এবং আজই তা ঘোষণা করা হয়েছে এবং কিছুক্ষণ সময়ের ব্যবধানের মধ্যে এই রায় ঘোষণা করা হয়েছে। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের সহকর্মী তৌহিদ শান্তর কাছে। আমার নাম বাতানো অর্থে আপনি আদালত প্রাঙ্গণ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু জনাকীর্ণ আদালত। এখানে আমি কিছুক্ষণ আগে এখানকার আমাদের নিউজ 24-এর যিনি প্রতিনিধি দিলীপ, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি দীর্ঘদিন যাবত এখানে সাংবাদিকতা পেশার সঙ্গে রয়েছেন এবং এই ঘটনাটি কিন্তু একদম ঘটনার শুরু থেকে তিনি এটি ফলো করেছেন। তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছিলেন যে ঠিক যেই মুহূর্তে আমি আপনার সাথে সংযুক্ত ছিলাম সরাসরি সম্প্রচারে, ঠিক সেই মুহূর্তে আপনি খেয়াল করলে দেখবেন যে নারায়ণগঞ্জ জেলা এবং দায়রা জজ আদালত এখান দিয়ে প্রবেশ করতে হয়। এরপরেই এজলাস সৈয়দ এনায়েত হোসেন, সেই এজলাসে কিন্তু খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিচারের রায়টি ঘোষণা করা হয় এবং সেই রায়ে কিন্তু 27 জন এজলাস সৈয়দ এনায়েত হোসেন, সেই এজলাসে কিন্তু খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিচারের রায়টি ঘোষণা করা হয় এবং সেই রায়ে কিন্তু 27 জনকে ফাঁসি দেওয়া হয় এবং অন্যান্য বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আপনি যদি আমি কিছুক্ষণের জন্য দেখাতে পারি যে নারায়ণগঞ্জ জেলা এবং দায়রা জজ আদালতের প্রাঙ্গণে কিন্তু আইনজীবীদের
মিছিল চলছে, আইনজীবীদের সমাবেশ চলছে। তারা এই রায়ের পক্ষে সন্তুষ্ট হয়ে তারা আইনজীবীরা এই সমাবেশ করছেন। আমরা যদি সরাসরি দু একজন আইনজীবীর সাথে কথা বলতে পারি, আপনার সাথে যদি কথা বলতে পারি। আপনি কি নাম আপনার? আমি অ্যাডভোকেট আব্দুর রশিদ ভূঁইয়া। এই আপনি তো নারায়ণগঞ্জে দীর্ঘদিন যাবৎ আইন পেশায় জড়িত। আসলে এই রায়টির মূলত আপনার এই রায়ের ব্যাপারে আপনার অবজারভেশনটা কেমন? আমি এই মোকদ্দমা মেজর আরিফের পক্ষে এবং আবুল বাশারের পক্ষে নিয়োজিত কৌশলী ছিলাম। এই মোকদ্দমায় আমি 106 জন সাক্ষীকে জেরা করেছি। জেরা থেকে সাক্ষীদের জবানবন্দির বৈপরীত্য তুলে ধরেছিলেন। আসামি পক্ষের আইনজীবী হিসেবে আপনি জানেন যে আমরা কিছুটা ইতিহাস যদি আপনাকে মনে করে যে ঠিক এই ঘটনায় কিন্তু আপনাদের এই আইনজীবীরাই আন্দোলন করেছিলেন এবং তারা দীর্ঘদিন যাবৎ বলেছিলেন যে আসামির পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবে না, কারণ এই 7 খুনে কিন্তু অ্যাডভোকেট চন্দন কুমার সরকার তিনিও এই ঘটনার শিকার। ঠিক এরপরে যখন আপনারা সাধারণ বিধি অনুযায়ী দাঁড়ালেন আসামির পক্ষে, ঠিক এই মুহূর্তে এই রায়টি নিয়ে আপনাদের পর্যবেক্ষণ কি খুব সংক্ষেপে আমাদেরকে জানাবেন? আমাদের পর্যবেক্ষণ হচ্ছে বিজ্ঞ বিচারিক আদালত বিচারিক বিবেচনায় যে রায়টি দিয়েছেন, এই রায়ে আসামি পক্ষ যদি সংক্ষুব্ধ হন ওনারা আপিল করতে পারবেন, লিভ টু আপিল করতে পারবেন। আমার দৃঢ় বিশ্বাস আসামিরা আপিল লিভ টু আপিল করলে তারা প্রতিকার পাবে, সুফল পাবে। আপনি যদি আপনার এই মক্কেলের দিক থেকে সরে গিয়ে একজন আইনজীবী হিসেবে বলেন যে আপনাদের সেই সময়ের আন্দোলনের যেই মূল লক্ষ্য ছিল এই নারায়ণগঞ্জ জেলা আইনজীবী, সেই ক্ষেত্রে বিচারটি সুপ্রতিষ্ঠিত করা হয়েছে, রায় দেওয়া হয়েছে, আইনের শাসনটি আসলে এই মুহূর্তে কি প্রতিষ্ঠা পেয়েছে কিনা? বিজ্ঞ আদালত, আমি ইতিপূর্বেও বলেছি যে বিজ্ঞ আদালত বিচারিক বিবেচনায় জাজমেন্ট দিয়েছেন। এই রায়ে আমাদের ব্যক্তিগত কোনো প্রতিক্রিয়া নেই। প্রতিক্রিয়া হচ্ছে যে আসামিরা যদি মনে করেন যে ওনারা এই রায় ও দণ্ডাদেশে সংক্ষুব্ধ হয়েছেন, আসামিরা আপিল করতে পারবেন এবং আপিলে তারা সুফল পাবেন বলে আমি প্রত্যাশা করি। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে আসামি মেজর আরিফ এবং মেজর রানার লেফটেন্যান্ট কমান্ডার রানার পক্ষে যে আইনজীবী ছিলেন সেই আইনজীবীর কথা শুনছিলেন। তিনি নিজেও কিন্তু আসলে বলছিলেন যে আইনজীবীদের আন্দোলনের কথা বলছিলেন। তারা বলছিলেন যে আসলে বিচারিক বিবেচনায় এই রায়টি হয়েছে। আইনজীবী হিসাবে তিনি আমাদেরকে বলছিলেন, আপনি শুনলেন অর্থী, যে বিচারিক বিবেচনায় এই রায়টি হয়েছে। যদি আসামিরা যদি সংক্ষুব্ধ হয় এই রায়ে, তাদের পক্ষে সুযোগ রয়েছে উচ্চ আদালতে যাওয়ার, আপিল করার সুযোগ রয়েছে। আমরা এখানে আরেকজন আইনজীবী রয়েছেন, আমি তার সাথে সরাসরি কথা বলবো। যে আপনার নাম কি? আমার নাম অ্যাডভোকেট নুর আলম সাইফুল। আপনি এই রায়টিতে ছিলেন কিনা, এই রায়ের সাথে জড়িত ছিলেন? আমার আসামি একজন আছে, ওনার 10 বছর সাজা হয়েছে। তবে মোটামুটি আমি কে আসাদুজ্জামান নূর, আর সৈনিক আসাদুজ্জামান নূর 10 বছর সাজা হয়েছে। তবে ওনার অন্যায় ছিল, সে শুধু ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে একজনকে চিটাং রোডে লিভ দিছে, এটি তার অন্যায় ছিল, আর কিছু ছিল না। তবে আমরা এই ব্যাপারে উচ্চ আদালতে যাব। তবে মোটামুটি আমি এই রায়ে সন্তুষ্ট। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আরেকজন সৈনিক, র্যাবের একজন সাবেক সৈনিক ছিলেন, তার আইনজীবীদের কথা। আমি সরাসরি যিনি র্যাব 11-র যিনি কমান্ডিং অফিসার ছিলেন তারেক সাঈদ, তার পক্ষে অর্থাৎ মূল আসামির পক্ষে যে আইনজীবী ছিলেন তার কাছে আমি সংক্ষেপে যাব। 26 জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন, ফাঁসির আদেশ দিয়েছেন 26 জনকে। বাকি আসামিদেরকে 7 বছর 10 বছর বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছেন। আমি আসামি তারেক সাঈদ মোহাম্মদের পক্ষে ওকালতি করেছি। একজন আইনজীবী হিসাবে আসামির পক্ষে আমার যা করণীয়, আমি আসামির পক্ষে সেতুটুক আইনি লড়াইয়ে অবতীর্ণ হয়েছি।
আপনারা তো দীর্ঘদিন এই ঘটনার পরে কিন্তু আপনাদের আইনজীবীরা কিন্তু আন্দোলনে ছিলেন এবং তারা বলেছিলেন যে আসামিদের পক্ষে দাঁড়াবেন না। এরপরে যখন আপনারা আসামির পক্ষে দাঁড়ালেন, ঠিক এই মুহূর্তে এই ঘটনার কেন্দ্রে আপনার অবজারভেশন কি? প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছিল কোনো আইনজীবী দাঁড়াবে না, কিন্তু পরবর্তীতে আমাদের বার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত দিয়েছেন ন্যায় বিচারের স্বার্থে আসামির পক্ষে উকিল থাকা উচিত। আসামি যে যাকে খুশি মনে করে বাংলাদেশের যে কোনো স্থান থেকে তার লয়ার নিয়োগ করতে পারবে এবং আইনি প্রক্রিয়া একজন আসামির লয়ার পাওয়া আইনি অধিকার, সেই হিসাবে প্রত্যেক আসামি তাদের আইনজীবী নিয়োগ করেছেন এবং বার আমাদেরকে সেই অনুমতি দিয়েছেন। বিদায় আমরা আসামি পক্ষে অবতীর্ণ হয়েছি। আমি বিশেষ করে মেজর রিটায়ার্ড কর্নেল তারেক সাঈদ মোহাম্মদের পক্ষে ওকালতি করেছি, লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদের পক্ষে ওকালতি করেছি। আইনি প্রক্রিয়ায় তার পক্ষে কাগজপত্র যতটুক আমাকে হেল্প করেছে, আমি তার পক্ষে ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে তার জন্য আইনি প্রক্রিয়া সাক্ষীদেরকে জেরা জবানবন্দি করেছি, আর্গুমেন্ট করেছি। বিজ্ঞ বিচারিক পরবর্তী কার্যপ্রণালী কি হবে আপনাদের? পরবর্তী কার্যপ্রণালী হবে এই আসামি রিটায়ার্ড তারেক সাঈদ মোহাম্মদ এই রায়ে সন্তুষ্ট হতে পারেননি, তার পরিবারের পক্ষ থেকে এবং আমরা আইনজীবীর পক্ষ থেকে বলতে পারি এই রায়ে আসামি তার ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। বিদায় তিনি উচ্চ আদালতে আপিল দায়ের করবেন বলে আমাকে ইনফরমেশন দিয়েছেন। এবং আপনাকে ধন্যবাদ। অর্থী শুনছিলেন যিনি র্যাব 11-র সাবেক কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, তার যিনি আইনজীবী তিনি বলছিলেন যে এই রায়ে আসলে তারেক সাঈদ সন্তুষ্ট হতে পারেননি, তিনি সংক্ষুব্ধ হয়েছেন এবং যে কারণে উচ্চ আদালতে যাবেন তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য এই রায়ের ইয়েতে। আমি কিন্তু তাদেরকে, আপনি শুনলেন যে আমি আইনজীবীদের যে আন্দোলনটি হয়েছিল যে এই ঘটনায় যারা আসামি রয়েছেন সেই আসামিদের পক্ষে কোনো আইনজীবীরা কোনো দাঁড়াবেন না, সেই হিসেবে কিন্তু তারা বলছিলেন যে আসলে প্রথমে সিদ্ধান্ত ছিল তাদের এই আন্দোলনের সিদ্ধান্ত ছিল যে আইনজীবীরা দাঁড়াবেন না, কিন্তু পরে জেলা বার বলেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে দেশের নাগরিক হিসেবে আসামি হলেও তারা আসলে সুযোগ পায় একজন আইনজীবী নিয়োগ করার, সেই ক্ষেত্রে তাদের পক্ষে দাঁড়ান। অর্থে আমরা সরাসরি যদি যাই, কাউন্সিলর নজরুল ইসলাম তার স্ত্রী এখানে কথা বলছেন, আমরা সরাসরি তার সাথে যাই। এবং হাইকোর্টে যাতে এই রায়টা কোনো অন্যদিকে না যায়, এটাই আমাদের চাওয়া। আচ্ছা, এই মামলাটি এই দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে সরকারের একটি বিশাল অবদান ছিল। আপনি জানেন যে একটি বাহিনীর সদস্যদের প্রথমে অব্যাহতি দিতে হয়েছে, দেশের বাইরে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে পালিয়েছিল, সেটিও অনেক জটিল প্রক্রিয়া। এই জটিল প্রক্রিয়াগুলো শেষ করে মাত্র 32 মাসের মাথায় কিন্তু রায়টি এলো। এটা তো সম্পূর্ণ এই প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারণে। সে এই মামলার প্রতি প্রচণ্ড আন্তরিকতা ছিল এবং আমাদের সব ফ্যামিলি নিয়ে সে আশ্বাস দিয়েছিল যে না, এই হত্যার বিচার অবশ্যই বাংলাদেশে হবে। তার আন্তরিক না থাকলে আমরা এতটুকু আগাইতে পারতাম না। এটা আমরা তার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই, তার প্রতি আমার এবং মিডিয়া ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই, উকিলরা যারা আমার সাথে অনেক চেষ্টা করছে তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই, এবং যারা আমার এই সাথে হত্যার সাথে শুরু থেকে যারা আন্দোলন করছে, মিছিল করছে, তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি। আসামি পক্ষ কিন্তু আপিল করবে বলেছেন, আপনাদের কার্যপ্রণালী কি পরবর্তী? আমরাও আপিল করব, উচ্চ আদালতে যাব ওরা গেলে। আপা, একটি বিষয় বলছিলেন আপনার বাবা যে আপনি যে এজাহার দিয়েছেন এজাহারভুক্ত অনেক আসামিকে বাদ করা হয়েছে, অর্থাৎ আপনার বাবা বলছিলেন যে আংশিকভাবে তারা সন্তুষ্ট, অনেকজন এজাহারভুক্ত আসামিকে বাদ দেয়া হয়েছে। এটা ভাই কিভাবে বাদ পড়ছে আমি জানি না, হয়তো বা তদন্তে বাদ হয়েছে, এটা আবার জানা না। যেটা শুনেছি যে এখনো নাকি অনেক হুমকি দিচ্ছে। হ্যাঁ, তারা হুমকি দিচ্ছে এখনো ভাই, ওনারা অনেক হুমকি ধামকি আমাকে দিচ্ছে, কিন্তু আমি তো ভাই ভয় পাই না। এই সব কিছু মিলে এ পর্যন্ত আসছি, আজকে তার পতন দেখলাম। আপনার প্রতিক্রিয়া কি? আমরা রায় খুবই সন্তুষ্ট এবং চাই দ্রুত এই রায়টা যাতে কার্যকারিতা করা হোক। ধন্যবাদ। অর্থী শুনছিলেন নজরুল ইসলামের স্ত্রী, তিনি কথা বলছিলেন
আমি যদি বলি, আপনি নিজেই শুনলেন, তিনি যেটি জানালেন যে খুব দ্রুত রায় হওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি ধন্যবাদ জানালেন। আপনি জানেন যে মাত্র 3 বছরের মাথায় কিন্তু এই রায়টি দিয়েছে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন। আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে আসলে আসামি পক্ষ তো আপিল করবেন, সেক্ষেত্রে তাদের করার কি আছে। তারা যেটি বলেছে যে আসামি পক্ষ যদি আপিল করে তাহলে তারাও উচ্চ আদালতে এই ব্যাপারে পরবর্তী কার্যক্রম যাবেন। আর আরেকটি বিষয় আপনি শুনেছেন নিশ্চয়ই, তিনি শেষ ভাগে বলেছেন যে এই রায়টি যেমন দ্রুত হয়েছে, তারা এখন এই যে সাতজন যে নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন, সেই 7 জনের স্বজনরা বলছিলেন যে তাদের এই রায় যেন দ্রুত বাস্তবায়ন হয় এবং তারা যেন এটি দেখতে পারেন যে দ্রুতভাবে বাস্তবায়ন হয়। আমরা কিন্তু বেশ কয়েকজন আসামির আইনজীবীদের সঙ্গে কথা বলেছি, আপনার সাথে সরাসরি সংযুক্তও করেছি। আপনি শুনেছেন যে তারা বলেছেন যে এই যে রায়টি দেয়া হয়েছে, তারা আইনজীবী হিসেবে তাদের যে প্রথমে আন্দোলনের কিন্তু একটি বিধি ছিল এবং সেই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল যে আসামি পক্ষের কোনো আইনজীবী তারা আদালতে দাঁড়াবেন না, কিন্তু পরে জেলা বারের সিদ্ধান্ত অনুযায়ী যে একজন দেশের নাগরিক হিসেবে আসামি একজন আইনজীবী পায়, এরপরে কিন্তু তারা তাদের পক্ষে ওকালতিতে দাঁড়ান এবং আদালতে তাদের পক্ষে দাঁড়ান। আপনি দেখতে পাচ্ছেন যে পুরো আদালত প্রাঙ্গণটি কিন্তু জনাকীর্ণ অবস্থায় রয়েছে এবং আজকের এই রায়টিকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তার মধ্যে এখানে আইনজীবী, গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আসামিদেরকে আনা হয়েছে 9:30টার মধ্যে, সকাল 9:30টার মধ্যে কিন্তু 35 জন আসামির 23 জন যারা গ্রেপ্তার ছিলেন দুটি আদালতে, কাশিমপুর আদালত এবং নারায়ণগঞ্জ সদর আদালতে, তাদেরকে 9:30টার মধ্যেই হাজির করা হয় এই নারায়ণগঞ্জ জেলা এবং দায়রা জজ আদালত প্রাঙ্গণে। এরপরে কিন্তু এছাড়া আর 12 জন আসামি, আপনি জানেন যে এর আগেও আমি বলেছি যে তারা পলাতক রয়েছেন এবং তাদেরকে পলাতক অবস্থায় গণ্য করেই তাদেরকে এই রায় ঘোষণা করেন জেলা এবং দায়রা জজ আদালত সৈয়দ এনায়েত হোসেন। আপনি দেখতে পাচ্ছেন যে পুরো ফটকের এখানে কিন্তু কড়া নিরাপত্তা, এখানে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে এবং আমি এর আগেও বলেছিলাম অন্যান্য যে বিচারগুলো এই আদালতে ছিল সেগুলোর তারিখ কিন্তু কিছুটা রিশিডিউল করা হয়েছে, কারণ যেহেতু এটি একটি আলোচিত এবং আপনি জানেন যে সারা দেশের আলোচিত একটি ঘটনা এবং এই মামলার কথাটা বিবেচনা করে আসামি এবং এই মামলার সব কিছু বিবেচনা করে কিন্তু কড়া নিরাপত্তার কারণে এইভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদালত প্রাঙ্গণে। ঠিক সকাল 10টায় যখন এজলাসে আসেন সৈয়দ এনায়েত হোসেন, নারায়ণগঞ্জ জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক, তিনি এসে কিন্তু খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে রায়টি পড়ে শোনান। সেই সংক্ষিপ্ত সময় মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে এই রায় পড়ে শোনান। সেই রায়ে কিন্তু তিনি জানান যে নূর হোসেন সহ প্রধান যে আসামিরা রয়েছেন, সেই আসামিদের 26 জনের ফাঁসির ঘোষণা দেন এবং এছাড়া বেশ কিছু আসামি তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তো 35 আসামির
23 জন গ্রেপ্তার ছিলেন, তাদেরকে প্রত্যেককেই হাজির করা হয়েছে আদালতে। 12 জন এখনও পলাতক রয়েছেন। এই 12 জনের মধ্যে 8 জন র্যাব 11-র সাবেক সদস্য। তারা সেনাবাহিনী, নৌবাহিনী, বিভিন্ন বাহিনীতে কর্মরত ছিলেন। তাদেরকে কিন্তু চাকরিচ্যুত করা হয়েছে। আপনি যদি ঘটনাক্রমগুলো একটু আপনাকে মনে করিয়ে দেই, এই ঘটনার পরেই কিন্তু সারা নারায়ণগঞ্জ সহ সারা দেশে মানুষের পক্ষ থেকে জোর দাবি ওঠে এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য। এবং ঠিক সেই মুহূর্তে আইনজীবীরা আন্দোলন শুরু করেন, কারণ জানেন যে এই 7 জনের মধ্যে একজন আইনজীবী রয়েছেন, তিনিও এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার। এবং এরপরে যেটি ঘটে যে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয় আইনজীবীদের পক্ষে। সেই রিটে হাইকোর্ট আদেশ দেন র্যাবের যে 3 জন সদস্য শীর্ষ কর্মকর্তা তাদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার। এবং এই আদেশের পরেই কিন্তু আমি বড় বাইরে না দিলে অর্থে আমার হাতে এই মুহূর্তে রায়ের একটি কপি, যাদেরকে বিভিন্ন মেয়াদে মৃত্যুদণ্ড এবং মৃত্যুদণ্ড এবং কারাদণ্ড দেওয়া হয়েছে। আমি যদি একটু নামগুলো বলি, নূর হোসেন কাউন্সিলর, যিনি প্রধান পরিকল্পনাকারী ছিলেন। নূর হোসেনের সহযোগী হিসেবে মিজানুর রহমান দীপু, লেফটেন্যান্ট কর্নেল তারেক সৈয়দ মোহাম্মদ, মেজর মোহাম্মদ আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা, মোহাম্মদ মোখলেসুর রহমান, এই 6 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এরপরে আব্দুল আলিমকে 10 বছরের কারাদণ্ড। অন্যদিকে আবারও মহিউদ্দিন মুন্সি, ল্যান্স নায়ক হীরা মিয়া, সিপাহী আবু তৈয়ব, এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মোহাম্মদ রুহুল আমিন, সৈনিক নুরুজ্জামান, এসআই আবুল কালাম আজাদ, এই 3 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেলিম, সানাউল্লাহ সানা, বাবুল হাসান, শাহজাহান, এই 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবং এর জামাল উদ্দিন, আসাদুজ্জামান নূর, পূর্ণেন্দু বালা এবং র্যাবের আরওজি আরিফ হোসেন, প্রত্যেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে এসআই কামাল হোসেন, কনস্টেবল হাবিবুর রহমান হাবিবকে, এই 2 জনকে 10 বছরের কারাদণ্ড। এএসআই বজলুর রহমানের 7 বছরের কারাদণ্ড। আলামিন, তাজুল ইসলাম, এনামুল, বেলাল হোসেন, শিহাবুদ্দিন, মর্তুজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, আবুল বাশার, রহম আলী, এমদাদুল হক, প্রত্যেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবং নাসির উদ্দিনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আপনি শুনলেন অর্থী যে আমি যে 35 জন আসামি ছিল, সেই 35 জন আসামিদের যে কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, প্রত্যেকের নাম বললাম, কাদের কত বছরের কারাদণ্ড কত দেওয়া হয়েছে সেটি বললাম। এবং এই 35 আসামির মধ্যে আপনি জানেন যে 12 জন এখনো পলাতক। সেই 12 জনের মধ্যে 8 জন সদস্য পলাতক রয়েছেন। ধন্যবাদ শান্ত, আপনার কাছ থেকে অনেক তথ্য আমরা পেলাম। আসলে আমি কিছুক্ষণ আগে ছিলাম যেখান থেকে আসামিরা বের হচ্ছিল, ঠিক সেই জায়গাটাতে, সেইখান থেকে আমি এসেছি এবং সেখানকার কিছু তথ্য আমাদের কাছে রয়েছে। সেটি আমরা দেখতে পেলাম যে ঠিক 10:35 দিকে যে সমস্ত আসামিদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তাদের প্রত্যেকে কিন্তু প্রিজন ভ্যান, যেটিতে করে তাদেরকে সকালবেলা 9টার সময় এখানে আনা হয়েছিল, তারা সেইখান থেকে আবারও সেই প্রিজন ভ্যানে তাদেরকে তোলা হচ্ছে। আমরা সেই সময় আসলে প্রিজন ভ্যানের ভেতরে নূর হোসেনের কী অবস্থা সেটি জানার চেষ্টা করছিলাম। তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি অনেকবার গণমাধ্যম কর্মীরা, কিন্তু তিনি শুধু হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করেছেন, কিন্তু তিনি কোনো রকম কোনো কথোপকথন গণমাধ্যম কর্মীদের সাথে করেননি। এবং তার মধ্যে আমরা দেখেছি আরও অনেক আসামি সেখানে ছিলেন এবং তারাও কিন্তু একই রকম প্রতিক্রিয়া আমাদেরকে দেখিয়েছেন। তহিদ শান্তর কাছ থেকে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে এরই মধ্যে 26 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবং আরও যে ঘটনা প্রবাহ এখানে ঘটছে সেটি যদি একটু শুরু থেকে আপনাকে বলার চেষ্টা করি, তাহলে ঠিক সকাল 9টার সময় দেখতে পাচ্ছিলাম যে প্রথমে এখানে আনা হয়েছিল আসামিদেরকে এখানে, কারণ
কারণ আসামিরা দু ভাগে ভাগ হয়ে দু জায়গায় ছিল। যারা মূল আসামি অর্থাৎ যে প্রথম সারির যারা আসামি তারা ছিলেন কাশিমপুর কারাগারে, তারা সেখান থেকে আনা হয়েছে, সেটি আনতে সময় লেগেছে প্রায় 9টা 45 মিনিটের মতো, এবং সকাল 9টার দিকে এই নারায়ণগঞ্জ কারাগারে যারা ছিলেন তাদেরকে এখানে আনা হয়েছে, এবং সে আনার পরে কিন্তু সকাল 10টার সময় আদালতের প্রক্রিয়া শুরু হয়, এবং আদালতের প্রক্রিয়া শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারি যে আসলে রায় ঘোষণা করা হয়েছে, এবং সেই রায়ের প্রেক্ষিতে কিন্তু 26 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবং এর প্রেক্ষিতে কিন্তু অনেকের সাথে আমরা কথা বলেছি, অর্থাৎ আসামি পক্ষের আইনজীবীদের সাথে কথা বলেছি, আমরা বাদী পক্ষের আইনজীবীদের সাথে কথা বলেছি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা স্বজন হারিয়েছিলেন, যারা সেই স্বজন হারানোদের সাথে আমরা অনেক কথোপকথন করেছি, তখন কিন্তু তারা আমাদেরকে অনেক কিছু বলেছেন। সেই বিষয়গুলো যদি আপনাদের সঙ্গে একটু ভাগাভাগি করি আমি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। আসামি পক্ষের আইনজীবী আমাদেরকে যেমনটি বলেছিলেন, তারা এই আদালতের এই রায় নিয়ে তারা কোনো প্রতিক্রিয়া জানাতে চান না, এবং তারা একটি বক্তব্য রেখেছেন। কিন্তু তারপরে যখন আমরা বাদী পক্ষের আইনজীবীর সাথে কথা বললাম, সেই বাদী পক্ষের আইনজীবী আমাদেরকে বললেন যে এই রায়ের মধ্য দিয়ে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, এবং তার পাশাপাশি তিনি একটি বিষয় বলার চেষ্টা করেছেন যে আসলে এখন যারা রয়েছেন, অর্থাৎ যারা সাক্ষী দিয়েছিলেন, তাদের সুরক্ষার যে ব্যাপারটি, সেই সুরক্ষার ব্যাপারটি নিশ্চিত করার জন্য তারা কিন্তু রাষ্ট্রের কাছে এবং আইনের কাছে তারা কিন্তু দাবি জানিয়েছেন। এবং এর পাশাপাশি যখন আমরা নূর হোসেনের যে মৃত্যুদণ্ড হয়েছে সেই প্রসঙ্গে আমরা যখন নজরুল ইসলামের স্ত্রীর সাথে কথা বলেছিলাম, তিনি বলেছিলেন যে আসলে এই রায়ের মধ্য দিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন, এবং এর পাশাপাশি তারা কিন্তু একটি বিষয় বলেছেন যে আসলে আরও অনেকে যারা এখন পলাতক অবস্থায় রয়েছে তাদেরকে যেন খুব দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা যায়, এবং তাদের সেই বিচার প্রক্রিয়াটি যেন শেষ করা যায়, তারা কিন্তু সেই কথাটি বলেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে অনেকেই কথোপকথন করছেন, অনেকে অনেক বক্তব্য রাখছেন। আমরা যদি একটু সামনের দিকে যাই তাহলে দেখতে পাবো আসলে এখানে বাদী পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান তিনি কিন্তু বক্তব্য রাখছেন। এখন তার বক্তব্যটি আমরা একটু আপনাদেরকে সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে একটু শোনাতে চাই, আসলে তিনি কি বলছেন এই রায়ের প্রতিক্রিয়ায়। অবশ্যই এই মামলা দ্রুততার সাথে নিষ্পত্তি করবে বলে আমরা আশা করি। সাখাওয়াত হোসেন খান, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই আমরা। নিউজ 24 দর্শকরা জানতে চাই আসলে যে রায়টি হলো, আপনি একটু আগে প্রতিক্রিয়া দিলেন, একটু আমাদের দর্শকদেরকে সরাসরি সম্প্রচারের মধ্যে প্রতিক্রিয়াটি জানাতেন রায়ের পরে। আজকে আপনারা জানেন অনেক চড়াই উতরাই পেরিয়ে, অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে আজকে চূড়ান্তভাবে এই মামলায় রায় প্রকাশিত হলো। সেই রায়ে 26 জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে, এবং বাকিদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে। এই রায়ে আমরা অত্যন্ত খুশি। আমরা চাই এই রায় অবিলম্বে কার্যকর হোক, এবং দ্রুততার সাথে যাতে কার্যকর করা হয় সেই দাবি আমি আজকে জানাচ্ছি। অন্যদের সুরক্ষার ব্যাপারে আপনি কথা বলছিলেন কিছুক্ষণ আগে। আপনারা জানেন যে এই মামলায় ইতিপূর্বে যারা সাক্ষ্য প্রদান করেছে 106 জন, এবং যারা ডিজিস্টের পরিবার রয়েছে তাদের প্রতি যাতে কোনো অন্যায়, তাদের যাতে কোনো ক্ষতি করতে না পারে সেই দিকে রাষ্ট্র খেয়াল রাখবে, এবং এই মামলার রাষ্ট্রপক্ষে আমি সহ যারা ভূমিকা রেখেছি তাদের প্রতিও রাষ্ট্র এবং সরকার আপনার ভূমিকা নিরাপত্তার ব্যবস্থা করবে, যাতে তারা এই নির্বিঘ্নে তাদের জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থা করবেন। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি অত্যন্ত উদ্বিগ্ন। গতকাল আমি দেখেছি যে এই মামলার প্রত্যক্ষ সাক্ষী শহীদুল্লাহ এবং শহীদুল্লাহর মেয়ে আপনার আখি, যিনি প্রত্যক্ষ সাক্ষী হিসাবে এই মামলায় সাক্ষ্য প্রদান করেছে, সেই শহীদুল্লাহর একজন ছেলে যাকে গত 2 দিন আগে একটি ডাকাতি মামলায়, পুরান একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার করে আদালতে আনা হয়েছে। তো এটা আমি মনে করি তাদের প্রতি অবিচার। ওই ছেলেটি এই ধরনের ঘটনার সাথে জড়িত না। আজকে তাদেরকে সুরক্ষা করা হবে, সেটাই আমি আশা করি। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন আসলে সাখাওয়াত হোসেন খান তিনি বলছিলেন যে ব্যাপারটি একটু আগে আপনাকে বলার চেষ্টা করলাম, সেটি হচ্ছে যে এই রায়ের মধ্য দিয়ে তারা ন্যায় বিচার পেয়েছেন এমনটি তারা বলছেন, এবং তার পাশাপাশি তারা বলেছেন যে আসলে যারা সাক্ষী হিসেবে সেখানে সাক্ষ্য দিয়েছেন, কারণ নারায়ণগঞ্জের এই মামলাটি কিন্তু একটি হেভি ওয়েট মামলা, কারণ এখানে কিন্তু এই এলাকার রাজনৈতিক বাঁক বদল হয়েছে এই মামলার মধ্য দিয়ে। কারণ এই বিষয় নিয়ে আমার সাধারণ মানুষের সাথে কিন্তু কথা বলেছিলাম, তারা কিন্তু একদমই ভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন। তারা বলেছেন যে আসলে নারায়ণগঞ্জ একটি শান্তশিষ্ট এলাকা ছিল এবং শিল্প এলাকা ছিল, এবং এই 7 খুনের পরে কিন্তু নারায়ণগঞ্জের আর্থসামাজিক বাস্তবতায় ব্যাপক পরিবর্তন এসেছে। অর্থাৎ তারা বলেছেন যে এই জনপদকে অনেকে বলছেন সন্ত্রাসের জনপদ, এবং সেখানে মানুষ কিন্তু অনেকখানি আতঙ্কিত জীবনযাপন করছে।
করছিলেন। এবং এই যে মামলার রায়টি আজকে হলো এবং সেখানে চিহ্নিতদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং তার প্রেক্ষিতে কিন্তু এদের মধ্যে অনেকখানি স্বস্তি ফিরে এসেছে বলে তারা আমাদের কাছে জানিয়েছেন। এবং আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম আসলে অনেকের সঙ্গে যারা এই মামলার সঙ্গে যারা স্বজন হারিয়েছেন, তারা স্বজন হারারা কিন্তু একটি কথা খুব স্পষ্ট করে বলার চেষ্টা করেছেন আমাদেরকে, যেটি হচ্ছে যে এই রায়টি একটি দৃষ্টান্তমূলক রায় হলো এবং এই রায়ের প্রেক্ষিতে নারায়ণগঞ্জে ভবিষ্যতে আর তেমন কেউ যদি মাথা চাঁড়া দিয়ে ওঠার চেষ্টা করে বা এরকম খুনোখুনি রাজনীতি করার চেষ্টা করে তাহলে হয়তোবা তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন। আদালতের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আইনজীবীরা কিছুক্ষণ পরপরই কিন্তু বিজয় মিছিল করছে এবং তারা বিজয় মিছিল করার মধ্য দিয়ে বলার চেষ্টা করছে যে আসলে এই রায়ের মধ্য দিয়ে তারা ন্যায় বিচার পেয়েছে এবং এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে এই যে নারায়ণগঞ্জ জেলা ও জায়রা জজ আদালত সেটি একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। কারণ এই মামলায় আপনারা জানেন যে একটি অন্যরকম ইকুয়েশন এখানে ছিল, কারণ এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল এবং তার প্রেক্ষাপটে কিন্তু অনেকে হয়তো বা ভেবেছিলেন কোনো মাধ্যমে বা গণমাধ্যমও কোনো সময় লিখেছিলেন যে আসলে এত হেভি ওয়েট যারা আসামি রয়েছেন সেই প্রেক্ষাপটে এই মামলাটি আসলে কোন দিকে যাবে। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই দীর্ঘ প্রায় 2 বছর 2.5 বছরের মাথায় এই মামলার রায়টি যখন হলো এবং সেই রায়ের মধ্য দিয়ে একটি অন্যরকম একটি ন্যায় বিচার এখানে প্রতিষ্ঠিত হওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে এখানে নারায়ণগঞ্জে। এবং এই বিষয়ে যে তারা বলেছেন, বাদীপক্ষের আইনজীবীটাও বলেছেন যে আসলে যখন উচ্চ আদালতে মামলাটি যাবে তখনও তারা একই রকম বিচার পাবেন বলে তারা প্রত্যাশা করছেন এবং সেই আশাবাদ তারা ব্যক্ত করেছেন। স্বজনরা এখানে আসলে আনন্দ অশ্রু বইয়েছেন আমাদের সামনে, কারণ তারা যখন এই রায়ের প্রতিক্রিয়াটি আসে তখন তারা কিন্তু প্রথমে খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন এবং আবেগ আপ্লুত হয়ে পড়ার কারণেই কিন্তু তারা বলেছেন যে আসলে তারা তো স্বজন হারিয়েছেন কিন্তু স্বজন তারা ফিরে পাবেন না। কিন্তু এই যে মামলার রায় হলো এবং রায়ের মধ্যে যে চিহ্নিতদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং তার প্রেক্ষাপটে তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। এবং কিছুক্ষণ আগে যখন আমরা আসামিদেরকে এখান থেকে যখন প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল আবারও সেই আদালতের কার্যক্রম শেষ হওয়ার পরে সেই আসামিদের মধ্যেও কিন্তু একটু অপরাধ বোধ কাজ করছিল, কারণ তারা কিন্তু আপনারা জানেন যে এই রায় এই মামলায় কিন্তু 21 জন তারা কিন্তু 164 যেটাকে বলা হয় সেটাকে তারা জবানবন্দি দিয়ে তারা অপরাধ স্বীকার করেছে এবং অপরাধ স্বীকার করার মধ্য দিয়ে তারা কিভাবে অপরাধ সংগঠিত করেছিল এবং কোন প্রক্রিয়ায় কি হয়েছিল তারা কিন্তু আসলে সব কিছুই আদালতের কাছে বলেছেন। আদালতের কাছে বলার পাশাপাশি পুলিশের কাছে তারা এটি স্বীকার করেছেন যারা এই মামলাটি অনুসন্ধান করেছেন। এবং আইনজীবীদের মধ্যেও এই কারণেই কিন্তু একটি বাড়তি উচ্ছ্বাস রয়েছে, কারণ অন্যান্য জায়গায় কারণ বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতা তৈরি হয় যদি আসামি পক্ষ স্বীকার না করে, আসামিরা স্বীকার না করে, সেখানে কিন্তু তদন্ত যে খুব স্পষ্টভাবে এখানে হয়েছে সেই ব্যাপারে কিন্তু মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছে। কারণ 2004 সালে সেই 27শে এপ্রিল যে নারায়ণগঞ্জবাসীর জীবনে যে কালো ছায়া নেমে এসেছিল, 7 জনকে হত্যা করা হয়েছিল এবং তার ঠিক 3 দিন পরে অর্থাৎ 30শে এপ্রিল সেই লাশ ভেসে উঠেছিল শীতলক্ষায়। তখন কিন্তু আপনারা সেই ভিডিও ফুটেজগুলোতে বারবারই দেখেছেন গণমাধ্যমের সুবাদে তারা কিন্তু একদম আহাজারি করছিলেন স্বজনরা এবং সেই আহাজারির কান্না কিন্তু আজকে কিছুটা হলো থেমেছে এখানে, কারণ এই মামলার রায় হয়েছে এবং ফাঁসি দেওয়া হয়েছে। এবং তার একটি কথা বারবারই বলছেন স্বজনরা আসলে যে খুব দ্রুত সময়ের মধ্যে যেন এই মামলার রায়টি কার্যকর করা যায় এবং রায়টি কার্যকর করা গেলে কিন্তু অনেক দৃষ্টান্ত স্থাপিত হবে এখানে এবং তার প্রেক্ষিতেই এই নারায়ণগঞ্জের মানুষ অনেকখানি স্বস্তিতে বসবাস করতে পারবেন। যদি আমি একটু এই কথোপকথনের ফাঁকে একটু আপনাদেরকে আবারও পুরনো ইতিহাস একটু মনে করিয়ে দিই। আসলে 27শে এপ্রিল 2014 সালে বেলা 1:30টার দিকে নারায়ণগঞ্জ লিংক রোড এলাকায় অপহৃত হয়েছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ আরও 7 জন। এবং 3 দিন পরে 30শে এপ্রিল শীতলক্ষা নদীতে একে একে ভেসে উঠেছিল 6টি লাশ এবং তখনই কিন্তু শীতলক্ষার পাড়ে মানুষের আহাজারি দেখেছি আমরা, স্বজনদের কান্না দেখেছি এবং তার পাশাপাশি নারায়ণগঞ্জের মানুষের মধ্যেও কিন্তু আতঙ্ক দেখেছি আমরা। এবং ঠিক তার একদিন পরে আরও একজনের লাশ সেখানে আমরা ভেসে উঠতে দেখেছি। আপনি তো আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আপনি তো যখন রায় ঘোষণা করা হয় তখন তো আপনি ভেতরে ছিলেন, সেটি যদি আমাদেরকে একটু অভিজ্ঞতা আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন। ধন্যবাদ। এবং রায় ঘোষণা হয়েছে বিজ্ঞ জেলা ও জায়রা জজ এবং যে রায় প্রদান করিয়াছে 26 জনের ফাঁসি দিয়েছে এবং বাকি অন্যান্যদের জন্য এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করিয়াছেন। এই যে নারায়ণগঞ্জে এত বড় একটি মামলার রায় হলো, এর মধ্য দিয়ে এক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এখানে। জি, বাংলাদেশে এবং নারায়ণগঞ্জ 64 ডিস্ট্রিক্টের মধ্যে নারায়ণগঞ্জে যে এই খুনের এবং রায় প্রদান করেছে সেই দিক দিয়ে নারায়ণগঞ্জ এবং জেলা জজশিপ এবং প্রশংসার দাবিদার এবং বাংলাদেশে যে এবং বিচার ব্যবস্থা এবং সুষ্ঠুভাবে পরিচালনা করছে সেও একটা এখানে কথা এবং নজিরবিহীন এবং এই আসামিপক্ষ যা বাদীপক্ষ যে এবং ন্যায় বিচার পেয়েছে এবং সুষ্ঠু বিচার পেয়েছে, এটা একটা ঐতিহাসিক এবং
রায় এখানে প্রদান করিয়াছেন। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে আইনজীবীরা কিন্তু এইরকমভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন গণমাধ্যমের সামনে। তারা বলছেন যে এই মামলার রায় কিন্তু এই নারায়ণগঞ্জ জেলা এবং দায়রা জজ আদালত যেটি দৃষ্টান্ত স্থাপন করেছে, এবং এর প্রেক্ষিতে আপনাদেরকে আবারও একটু মনে করে দিয়ে পুরনো ইতিহাস দেখানোর চেষ্টা করব, এই ছবিগুলো দেখানোর পাশাপাশি। কারণ এই চত্বরে কিন্তু এখন এইরকম অবস্থায় বিরাজ করছে, উৎফুল্লতা রয়েছে, উচ্ছ্বাস রয়েছে, উৎফুল্লতা রয়েছে এবং মানুষের মধ্যে আবেগ ভালোবাসা রয়েছে, এবং তারই প্রেক্ষিতে কিন্তু এই রায়টি আজকে ঘোষিত হয়েছে। এবং সেই যে 30 এপ্রিল 2014 সাল যেখানে 6টি লাশ ভেসে উঠেছিল, এবং তারপর দিন আরও একটি লাশ সেখানে ভেসে ওঠে, এবং তারপর থেকে কিন্তু ঠিক সপ্তাহখানেকের মধ্যেই কিন্তু এর সঙ্গে যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অর্থাৎ র্যাবের এখানকার যিনি কমান্ডিং অফিসার ছিলেন তার জড়িত থাকার কথাটা এখানে ফুটে ওঠে, এবং তার জড়িত কথাটা এখানে জানা যায়, সেই বিষয়টি কিন্তু আমাদের সামনে চলে আসে। আমরা একটু কথা বলতে চাই, দেখতে পাচ্ছেন যে এখানে হয়তো বা স্বজনরা কথা বলছেন, একটু যদি আমরা সেই কথোপকথন আপনাদের শোনানোর চেষ্টা করি। জীবনের নিরাপত্তার একটা থেকেই যায়। আচ্ছা, একটা অভিযোগ পেলাম যে যারা নাকি পলাতক এরাও নাকি বাহিরে দেখা যাচ্ছে তাদের, পুলিশ বলছে পলাতক, এরকম কোনো অভিযোগ আপনার আছে কিনা? আমি অনেক জায়গায় শুনেছি যে বেশ কয়েকজনকে এই এলাকায় রাত্রে দেখা যায়, কিন্তু আসলে আমি নিজে বাস্তবে দেখি নাই, তো আমরা লোকমুখে শুনেছি। তো এরকম ওনারা বাংলাদেশের ভিতরেই কোথাও লুকায়িত আছে। আমি আশা করব যে পুলিশ বাহিনী বা প্রশাসন বিশেষ দৃষ্টি দিয়ে এই আসামিদেরকে ধরে দ্রুত বিচারের আওতায় আনার জন্য আমি বিনীত অনুরোধ জানাবো। একটু আপনার সঙ্গে কথা বলতে চাই, আসলে আজকে তো একটা ঐতিহাসিক রায় হলো এখানে, এই রায়ের প্রেক্ষাপটে আপনাদের এখনকার যে মানে রিয়াকশনটা জানতে চাই। নারায়ণগঞ্জের ইতিহাসে আসলে এটি একটি ঐতিহাসিক রায়। নারায়ণগঞ্জের এই ঐতিহাসিক রায়ে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আমাদের খুশি। এই রায়টিকে উচ্চ আদালতে বহাল রেখে দ্রুত কার্যকর করলে আমাদের যে 7 জন লোককে তারা নৃশংসভাবে হত্যা করলো, এদের আত্মার কিছুটা হলেও শান্তি পাবে। এই যে রায়টা এখন ঘোষণা করা হলো, বাদীপক্ষের আইনজীবী বলছিলেন যে এখনও যারা সাক্ষী দিয়েছেন বা যারা পরিবারের মানুষজন তারা কিছুটা শঙ্কার মধ্যে রয়েছেন, সেটা কি আপনি মনে করেন কিনা বা কোনো অভিজ্ঞতা রয়েছে কিনা আপনার? আসলে প্রধান আসামি আপনারা নিজেরাও দেখেছেন যে প্রধান আসামি যিনি, ওনার একটি বিশাল বাহিনী এখনও পর্যন্ত সক্রিয়, এলাকায় সক্রিয়, তার একটা বিশেষ বাহিনী আছে। সেই বিশেষ বাহিনী আসলে আমরা তো বাইরে চলাফেরা করি, কাজকর্ম করতে যেতে হয়, সেইখানে নিরাপত্তার কথা কিছু থেকেই যায়, নিরাপত্তাহীনতা। কারণ আমরা সাক্ষী দিতে এসে বিভিন্ন হুমকি ধামকির সম্মুখীন হয়েছি। সেজন্য এখন যেহেতু রায় হয়েছে, ফাঁসির রায় হয়েছে, ওদের কাছ থেকে তো অবশ্যই ওরা আক্রোশের বশে আমাদের ক্ষতি করার চেষ্টা তো করবেই। আপনার কোনো বাড়তি সুরক্ষা চান কিনা এ ব্যাপারে?